আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বন্ধু। গল্পটি তাহলে শুরু করি। আপনি চঞ্চল বসু না? হ্যাঁ, কিন্তু আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি সাগর সেন, এনসিপাল স্কুলে পড়তাম, 97-এর মাধ্যমিক ব্যাচ। ওহ, তুই সাগর! বাবা, কত বছর পর তোর সাথে দেখা। তোর চেহারার কি পরিবর্তন হয়েছে রে! তোর মাথায় যে আমাজন জঙ্গল ছিল তা এখন সেখানে সাহারা মরুভূমি হয়ে গেছে তো, তাই চিনতে একটু অসুবিধা হলো। হ্যাঁ রে, প্রায় 26 বছর পর। তুই সেই একই রকম দেখতে আছিস, শুধু মুখের ওপর বয়সের ছাপ পড়েছে আর ভুঁড়িটা একটু বেড়েছে। খোঁজাটা হজম করে সাগর বলল। হে হে করে চঞ্চল একটু হাসল। তারপর সে বলল, তা তোর চেহারায় বেশ জৌলুস হয়েছে। তা কোথায় থাকিস এখন? আমি ইউকেতে থাকতাম, এই 1 মাস হলো কলকাতায় এসেছি। সাগর একটু গর্বের সাথে বলল। ইউকে মানে? ও, উত্তরাখণ্ড। তা ওখানে বেশ ঠান্ডা পড়ে, তাই তোকে ওই রকম লালটুস লাগছে। ঠোঁট বেঁকিয়ে চঞ্চল বলল। ইউকে মানে ইউনাইটেড কিংডম। দাঁতে দাঁত চেপে সাগর বলল। তুই তো কুয়োর ব্যাঙ হয়েই রইলি। আমি লন্ডনে থাকতাম। অত বড় হাঁ করিস না, মশা ঢুকে যাবে। যাক, তোর কথা বল। তা তুই হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলি? জানিস তো, আমার বাবা পাইস হোটেল চালাতেন। হঠাৎ করে বিদেশে ব্যবসা করার সুযোগ পান, তাই উচ্চ মাধ্যমিক দেবার পর আমি ওনার সাথে বিদেশে চলে যাই। বিদেশ মানে কোথায়? বেশ অবাক হয়ে সাগর বলল। ফুন্টসোলিংয়ে। ও, ফুন্টসোলিং! এমনভাবে বিদেশ বলছিস, আমি ভাবলাম কি না কি। সাগর মুখ বেঁকিয়ে বলল। কি না কি মানে? সারা জীবন তুই গবেট থেকেই গেলি। তোকে কে বলেছে ফুন্টসোলিং ভারতে? বেশ ঝাঁঝের সাথে চঞ্চল বলল। চঞ্চল আর সাগর দুইজনই যাদবপুরের গড়ফার কাছে থাকতো। দুজনে এনসিপাল স্কুলে পড়তো। শুধু তাই নয়, একই শ্রেণীতে পড়তো। একই সাথে পড়লে কি হবে, দুজনের মধ্যে একটা অদৃশ্য শত্রুতা ছিল। একে অপরকে আঘাত করতে বা ব্যঙ্গ করতে ছাড়তো না। তখন ওরা ক্লাস 9-এ পড়তো। একবার চঞ্চল স্কুলে কুল নিয়ে এসেছিল। বেশ গোল গোল পাকা কুল ছিল, দেখলেই লোভ সামলানো যায় না। টিফিন টাইমে চঞ্চল সাগরকে দেখিয়ে দেখিয়ে অন্য বন্ধুদের কুল দিল, কিন্তু সাগরকে দিল না। টিফিনের পরে ছিল অঙ্ক ক্লাস, আর ওদের হেডমাস্টার অঙ্ক নিতেন। বেশ রাশভারী লোক ছিলেন। ওনার নাম ছিল অশোক। তিনি রেগে গেলে কাউকে ছাড়তেন না। সকলে ওনাকে বেশ এড়িয়ে চলত, আর ওনার পিছনে ওনাকে চণ্ডাশোক বলে ডাকত। উনি ক্লাসে এলে কথা বলা তো দূরে থাক, একটা পিন পড়লেও শব্দ হতো না। টিফিন শেষ হবার ঘন্টা পড়তেই সবাই ক্লাসে এসে বই খাতা বের করে চুপচাপ বসে পড়েছিল। স্যার ঘরে ঢুকতেই সবাই উঠে দাঁড়িয়েছিল। অশোকবাবু গম্ভীরভাবে মাথা নাড়তে সবাই চুপচাপ বসে পড়েছিল। অশোকবাবু চেয়ারের সামনে দাঁড়িয়ে বললেন, সবাই জ্যামিতি বক্স বের কর, আর যারা আনিসনি তারা বাইরে বেরিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। বলে তিনি সামনের টেবিল ঠেলে যেই চেয়ারে বসতে গেলেন, ধরাম একটা বিকট শব্দে ক্লাসের সবাই চমকে উঠল। পাশের ক্লাস থেকে শিক্ষক ও ছাত্ররা ছুটে আসলো। সকলে দেখল 2 হাত 2 পা আকাশের দিকে তুলে হেডমাস্টার মশাই চিত হয়ে পড়ে আছেন। সকলে ধরাধরি করে ওনাকে তুললেন। বিজ্ঞান স্যার আবিষ্কার করলেন হেড স্যারের চেয়ারের 4টে পায়ে চুইনগাম দিয়ে কুলের দানা আটকানো আছে, তাই স্যার বসতে গিয়ে পড়ে যান। কে চুইনগাম খেয়েছে স্কুলে? কে কুল খেয়েছে? বিজ্ঞান স্যার গর্জে উঠলেন। কে চুইনগাম খেয়েছে বলতে পারবো না স্যার, তবে আজ স্কুলে চঞ্চল কুল এনেছিল, সবাই জানে। কিরে তাপস, প্রদীপ, তোরা বল। গো বেচারার মতো মুখ করে সাগর বলল, তাপস, প্রদীপ এরা সকলেই চঞ্চলের কাছ থেকে কুল খেয়েছিল, কিন্তু সেই ঘটনায় তারা নিজেদের বাঁচাতে চঞ্চলের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। চঞ্চলের বাড়ির লোক ডাকা হয়েছিল।
অনেক কাকুতি মিনতি করে চঞ্চলের বাবা ওর টিসি আটকে ছিল। বাড়িতে নানান ভৎসনা বকাঝকা ছাড়াও একটা কাঠের স্কেল চঞ্চলের পিঠে ভাঙা হয়েছিল। চঞ্চল বুঝতে পেরেছিল এটা সাগরের কাজ, ওকে কুল দেয়নি বলে ও বদলা নিয়েছিল। কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে কিছু বলেনি। বেশ কয়েক মাস পরের কথা, কালীবাড়ির মাঠে ফুটবল খেলা চলছে। বেশ ভিড় হয়েছিল। নানান ক্লাব থেকে ছেলেরা খেতে এসেছিল। তাদের সমর্থকরা মাঠটাকে ঘিরে রেখেছিল। সাগর ঠিকমতো খেলা দেখতে পারছিল না। এমন সময় চঞ্চল এসে তার কাঁধে হাত রাখল। এখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে দাঁড়ালে ভালো করে দেখতে পাবি না। ওই দেখ, মন্দিরের ওই কোণটা ফাঁকা রয়েছে, ওখানে গিয়ে দুজনে মিলে ম্যাচ দেখি। সাগর দেখল সত্যি তো মন্দিরের একটা কোণায় কোনো লোক নেই, জায়গাটা ফাঁকা। সেখানে দাঁড়িয়ে ভালোভাবে খেলা দেখা যাবে। চল ওখানে গিয়ে দাঁড়াই, সাগর বলল। তুই ওখানে গিয়ে দাঁড়া, আমি আমাদের জন্য চিপস কিনে নিয়ে আসছি। তাড়াতাড়ি যা, না হলে জায়গাটা দখল হয়ে যাবে, চঞ্চল বলল। সাগর দৌড়ে গিয়ে সেখানে দাঁড়ালো। সত্যি চঞ্চল ঠিক বলেছে, এখান থেকে ভালোভাবে খেলা দেখা যাচ্ছে, সাগর মনে মনে বলল। সেখানে দাঁড়ানোর ঠিক মিনিট দুয়েকের পর সাগরের দুই পায়ে জ্বালা করতে লাগলো। সারা পায়ে কি যেন কামড়াচ্ছে। সে দেখল সে একটা লাল পিঁপড়ের ঢিপির উপরে দাঁড়িয়ে। ফাঁকা জায়গাটায় পিঁপড়ের বাসা ছিল, তাই ওখানে কেউ দাঁড়ায়নি। চঞ্চল সেটা জেনেই ওখানে ওকে দাঁড় করিয়েছে আর চিপস কেনার নাম করে সরে পড়েছে। পরে সাগর চঞ্চলকে জিজ্ঞাসা করতে সে যেন আকাশ থেকে পড়ল। ও মা, ওখানে পিঁপড়ে ছিল নাকি? জানতাম না তো। আর আমি তো চিপস কিনতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমাকে দোকানে বসিয়ে দিয়ে বাজারে গেলেন, তাই আমি যাইনি। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। গ্র্যাজুয়েট হওয়ার পর সাগরের পিঠে বেকারের তকমা পড়ে গিয়েছিল। 2 বছর সেই যন্ত্রণা সহ্য করার পর হঠাৎ গুপ্তধন পাওয়ার মতো লন্ডনে সাগর একটা চাকরি পেয়ে গেল। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সে চাকরিটা পেয়ে গেল। ধীরে ধীরে উন্নতিও করল। এতদিন বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ রিসেশনে তার চাকরি চলে যায়। ওদিকে লন্ডনে থাকাকালীন একটা অ্যাক্সিডেন্টে তার কাঁধের একটা হাড় ভেঙে যায় এবং সে ডান হাতে খুব একটা ভারী কাজ করতে পারে না। ততদিনে তার বাবা মা মারা গিয়েছেন। দাদারাও বাড়িটা ভাগাভাগি করে নিয়েছে। সাগরের ভাগে পড়েছে একটা ফ্ল্যাট। এতদিন সাগর যখন কলকাতায় আসতো প্রচুর জিনিসপত্র নিয়ে আসতো, 2 হাতে খরচ করত। তখন দাদারা তাকে খুব আপ্যায়ন করত, আদর যত্ন করত। কিন্তু এখন যখন সে চাকরি ছেড়ে চলে এলো, দাদারা তাকে একটা বেলা খেতেও ডাকত না। কলকাতায় ফিরে সাগর চাকরির সন্ধান করতে লাগলো, কিন্তু তার ডান হাতটা প্রায় অকেজো। তাছাড়া তার বয়স হয়েছে, তাই সে কোথাও মনের মতো চাকরি পাচ্ছে না। ওদিকে তার যেটুকু টাকা জমানো আছে সেইটুকু একদিন শেষ হয়ে যাবে। তাই সে মরিয়া হয়ে একটা ছোটোখাটো ব্যবসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাধ্যমিক দেওয়ার পর চঞ্চল ওর মামা বাড়ি গিয়ে বাকি পড়াশোনা শেষ করে বাবার হোটেল ব্যবসায় যোগ দেয়। সব ভালো চলছিল। হঠাৎ করোনার সময় লকডাউনে তাদের হোটেল বন্ধ হয়ে যায়। তার বাবাও অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাদের সব পুঁজি শেষ হয়ে যায়। ফুডসলিংয়ের হোটেলটি বিক্রি করে দিয়ে বাবার চিকিৎসায় যা ধার দেনা হয়েছিল তা শোধ করে আবার ফিরে আসে কলকাতাতে। সেনপাড়ার বাড়িটা ছিল বলে তাদের মাথার ওপর ছাদের চিন্তাটা ছিল না, কিন্তু ছেলেমেয়ের পড়ার খরচ, বাবা মায়ের ওষুধের খরচ, সংসার চালানোর খরচ, এত সব জোগাড় তার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। কাকু কাকিমা কেমন আছেন রে? সাগর জিজ্ঞাসা করল। ভালো, ওই বয়স হলে যা হয়। কাকু কাকিমার খবর পেয়েছি, তখন তো তুই বিদেশে ছিলি। হ্যাঁ রে, শেষ দেখা আর যখন দেখতে পেলাম না, তখন আর দেশে ফিরে কি করব, তাই ওখানেই ওনাদের কাজ করেছি। তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? শরীর ঠিক আছে? কিছু খেয়েছিস? চঞ্চলের কথায় সাগরের চোখে জল চলে এলো। দেশে ফেরার পর এই প্রথম
কেউ এইভাবে তার খোঁজ নিচ্ছে। চঞ্চল সেটা দেখতে পেল। বলল, ওই দেখ, বাস এসে গেছে। বাড়ি যাওয়ার তাড়া নেই তো? তাহলে পালবাজারে নেমে জগাদার চায়ের দোকানে চা খেতে খেতে একটু আড্ডা মেরে নেব। চা খেতে খেতে দুইজনে দুজনার সব কথা বলল। আমাদের একটা জিনিস কমন, দুজনেরই কিন্তু ক্যাটারিং ব্যবসার সাথে কানেক্ট আছে, আর দুজনেরই একটা রোজগারের ব্যবস্থা করতে হবে। আমার কিছুটা ক্যাপিটাল আছে, কিন্তু জায়গার অভাব। একটা দোকান ভাড়া নিলে বা কিনলে ক্যাপিটালে টান পড়বে। সাগর চিন্তার সাথে বলল, কেন? চঞ্চলের বাড়িটা তো গড়ফা মেন রোডের ওপর, সামনে কিছুটা জমিও আছে। জগাদার কথা শুনে দুজনে তাকালো। একটি প্লেটে 3 ভাঁড় চা ও বিস্কুট নিয়ে জগাদা ওদের সামনে বসল। কিছু মনে করিস না, এতক্ষণ তোদের কথা শুনছিলাম। সেই কবে থেকে তোদের চিনি বলতো? চঞ্চল আর সাগর চুপ করে চা খেতে লাগলো। দুজনকে চুপ করে থাকতে দেখি জগাদা আবার বলল, কি ভাবছিস বলতো তোরা? তোদের সেই শত্রুতার কথা? আরে আমি জানি তোদের মধ্যে টান কতটা ছিল। সেইবার চঞ্চলের অ্যাক্সিডেন্টে মাথা ফেটে গিয়েছিল, তখন তো সাগর ওকে রক্ত দেবার জন্য ছুটেছিল। আবার সেবার যখন খালপাড়ের ছেলেরা ফুটবল খেলায় হেরে গিয়ে সাগরের টিমকে আটকে রেখেছিল, তখন তো চঞ্চলই লোকজন জোগাড় করে ওদের ছাড়াতে গিয়েছিল। তারপর তোরা যখন বাইরে থাকতিস, এখানে এলে আমার কাছে কতবার একে অপরের খোঁজ নিতিস। আর দ্বিধা করিস না, জয়মা বলে লেগে পড়। সামনের জমিটা তো ছোট, বলি কি আমাদের বাড়ির ছাদটা বেশ বড়, আর একতলার ছাদে উঠতে কষ্ট হবে না। বাগান থেকে একটা কাঠের সিঁড়ি লাগিয়ে দেব, কি বলিস? জগাদা, ডিম টোস্ট করে দাও তো। এবার বাকি প্ল্যানটা সেরে ফেলি। সাগর হেসে বলল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে মণিদীপা দাশগুপ্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।